ময়দানি পণ্ডিত। আমি আমাদের ইস্ট বেঙ্গল এবং ময়দানি যে পণ্ডিতরা রয়েছে তা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো গতকাল দেখছিলাম এক স্বনামধন্য এক সাংবাদিক, বিশ্ববরেণ্য এক সাংবাদিক, যিনি গুলন্দাজ এইসব বিষয় নিয়ে বিশেষজ্ঞ। তিনি সম্প্রতি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। জানি না তিনি যেখানে কর্মরত তারা সেটা কী করে অ্যালাউ করছেন, কেননা খবরের কাগজে তার সংবাদ বেরোনোর আগেই তিনি সেটা ইউটিউব চ্যানেলে বলে দিচ্ছেন। যাকে আমরা ময়দানি ব্যাপারে আসি। তো তিনি তার গতকালের এক ইউটিউব বক্তব্যতে শেষের দিকে বলেছেন যে সন্দীপ নন্দীর ওপর নাকি একটু অসন্তুষ্ট হয়েছে ইমামি কর্তৃপক্ষ বা ইস্ট বেঙ্গলের কর্তৃপক্ষ, কেননা সন্দীপ নন্দী নাকি ইমামির অফিসিয়াল পেজে খবর বেরোনোর আগে সবাইকে বলতে শুরু করেছে যে সে তাকে নিয়োগ করেছে ইস্ট বেঙ্গল গোলকিপার কোচ হিসেবে। আসলে এই সাংবাদিক বলার চেষ্টা করছিল যে এফএসডিএল এর সাথে যতক্ষণ না আপোষ করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ততক্ষণ পর্যন্ত কোনো সহিসাবুদ হবে না। কিন্তু সন্দীপ নন্দী ব্যাপারটা স্বীকার করে দিয়ে তার একটু অসুবিধা করে দিয়েছে। তো তাই সে বলছিল যে আমরা আদৌ জানি না কেউ রাগ করেছেন কি না, কিন্তু অবশ্যই এই সাংবাদিক যে রাগ করেছে এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু দেখুন, এই বিষয়ে না আমাদের ময়দানি পণ্ডিতদের একটা জ্ঞানের অভাব আছে। কি অভাব? আপনারা ফুটবল ভুলে যান, যে কোনো কর্মক্ষেত্রের কথা ভাবুন। আপনাকে যেই মুহূর্তে একটা অফার লেটার পাঠাচ্ছে কোনো একটা কোম্পানি তাদের কোনো অফিসিয়াল ইমেল আইডি থেকে, এবং সেইটা যদি আপনি সই করে তাদের ফেরত পাঠিয়ে দেন থ্রু ইমেল, ব্যাপারটা কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্ট হয়ে গেল। আগেকার দিনের মতন সেই কনসেপ্ট নেই যে এই পক্ষ সই করবে, ওই পক্ষ সই করবে, কেউ একটা স্ট্যাম্প মারবে, কেউ একটা উইটনেস হবে। এই ব্যাপারগুলো কিন্তু আগেকার যখন ময়দানে যখন অনেক পুরনো ঘাস ছিল, সেই পুরনো ঘাসের আমলের নিয়ম ছিল। এখন কিন্তু এই নিয়ম নেই, এবং এই নিয়মটা না জানার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা জানতেন না বলেই কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম ফিফা একটা বিশাল আছলা বাস দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবকে। কী হয়েছিল মনে আছে আপনাদের? অমিত সিংয়ের ঘটনাটা, অমিত সিং। তো অমিত সিংয়ের ক্ষেত্রে কী হয়েছিল আপনারা মনে করার চেষ্টা করুন। অমিত সিংকে ইস্টবেঙ্গল একটা চুক্তিপত্র পাঠিয়েছিল। তারপর তখন ওই সিমেন্ট কোম্পানি চলে আসে। তো তাও ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। তো আমাদের ময়দানি পণ্ডিত কর্মকর্তারা তো তারা ভেবেছিল ঠিক আছে, সই তো করে নিয়ে ব্যাপারটা নিয়ে আর বেশি না এগোনোই ভালো। কিন্তু অমিত সিংয়ের এজেন্ট ব্যাপারটা নিয়ে ফিফায় চলে যায়, এবং ফিফা দেখেছে যে ইস্টবেঙ্গল অফিসিয়াল ইমেল আইডি থেকে কমিউনিকেট করে তাকে কিন্তু এই অফার লেটারটা পাঠিয়েছে। এমন না যে কেউ ব্যক্তিগত স্তরে কোনো একটা র্যান্ডাম ফেসবুকে একটা অফার লেটার পাঠিয়েছে বা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে। আপনি যেই মুহূর্তে আপনার কোম্পানির তরফ থেকে একটা অ্যাকসেপ্টেবল কোনো একটা কমিউনিকেশন মিডিয়া ইউজ করে আপনি যেই মুহূর্তে একটা অফার লেটার পাঠাবেন, সে যদি সেটাকে আপনাকে সই করে পাঠিয়ে দেয়, বা ব্যাপারটা কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্ট হয়ে গেলো। আপনি বলতে পারবেন যে আমি তো সই করিনি। ওই ব্যাপারটা আগেকার দিনে চলতো। তো এরকমই ব্যাপার আজকেও দেখছিলাম, গতকালই বোধহয় দেখলাম যে আমাদের স্বনামধন্য যে নিতুবাবু আছেন, উনি একটা খুব ভালো কাজ করেছেন, বা ইস্টবেঙ্গল ক্লাব যে একটা ফান্ড খুলেছেন বোধহয় 20 লাখ, আমি আগের অডিওতে বোধহয় 10 লাখ বললাম, 20 লাখের একটা ফান্ড, অ্যানুয়াল ফান্ড। সেখানে কে টাকা দেবে যায় না, কিন্তু এই ব্যাপারটা যদি চলে খুবই ভালো। তো সেখানে তিনি শেষের দিকে মিডিয়ার সাথে কথা বলার সময় বলছিলেন যে আমরা 1 কোটি টাকা দিয়ে অ্যাস্ট্রোটার্ফ করেছি হকির জন্য, এই সেই অনেক কিছু বলে যাচ্ছে। তারপর দেখলাম আজকে অনেকেই সেটা নিয়ে লেখালেখি করেছে, অনেকেই না, কোন একটা সংবাদপত্রে লিখেছে। তো 1 কোটি টাকা দিয়ে আপনি ঠিক কী করেছেন আমি বুঝতে পারছি না। আমি বিদেশে দেখেছি, আমি ভাল লাগে বিদেশে যে কোনো চিড়িয়াখানায় বা খেলার মাঠ যেতে ভাল লাগে, ফুটবল মাঠ বিশেষত, ইনফ্রাস্ট্রাকচারটা দেখার জন্য। তো আমি দেখেছি বিদেশে অনেক মাঠ কী করে, আপনার যেখানে খেলছেন প্লেয়াররা সেটা ন্যাচারাল টার্ফ, গ্রাসের থাকে, কিন্তু যেখানে তার ঠিক বাইরে আপনি যেখানে বসছেন, রিজার্ভ বেঞ্চ যেখানে বসে,
আর যে আপনার সাইড লাইনটা ওই এলাকাটা না অনেকে ঘাস করে না, কেন হয়তো ঘাস করবে, ওখানে লোকে হাঁটাহাঁটি করবে, ফালতু মেনটেনেন্স, ওখানে তো ঘাসের আদৌ দরকার নেই, কি একটু ওয়ার্ম আপ করবে, তো ওই চত্বরটা অনেকে অ্যাস্ট্রোটার্ফ বা ওই আর্টিফিশিয়াল গ্রাস রাখে, যেই গ্রাসের ওপর আপনি কিন্তু ওই ফুটবলটা খেলেন, ওই ধরনেরই রাখে। আপনি দূর থেকে ঠিক বুঝবেন না, মানে গ্যালারি থেকে হয়তো চট করে বুঝবেন না, আপনি যে যখনই নিচে নামবেন, যেহেতু আমি এইগুলো দেখলেই সাধারণত ওই ওই টিকিট কেটে ট্যুর ফুরগুলো দেখি, স্টেডিয়াম ট্যুর, তো স্টেডিয়াম ট্যুরে টিপিক্যালি শেষের দিকে আপনাকে মাঠে নামতে দেয় যে ট্যুর গাইড, তো তখন আমি দেখেছি ওই মাঠটা ঘাসের সুন্দর মখমলের মতো ন্যাচারাল গ্রাস, কিন্তু ঠিক তার বাইরের অংশটুকু ওই আপনার যেখানে মাঠের ওই লাইন থেকে আপনার যেখানে মাঠ শেষ হচ্ছে ওই চত্বরটা আর্টিফিশিয়াল গ্রাস থাকে। তো আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল মাঠে যে এখন রেনোভেশন হচ্ছে, একটা তো মাঠটা ভালো করছে ন্যাচারাল গ্রাস, ঠিক সেরকমই ওই সামনের অঞ্চলটুকু কিন্তু আর্টিফিশিয়াল টার্ফ করছে। কিন্তু আবার র্যাম্পার্টের দিকটাতে ওখানে আবার আর্টিফিশিয়াল যে টার্ফটা বসাচ্ছে ওইটা মনে হয় না একই কোয়ালিটির, কেননা বা একই স্পেসিফিকেশনের, কেননা আমরা যদিও এটা লুজলি বলি আর্টিফিশিয়াল টার্ফ বা এই সেই অ্যাস্ট্রো টার্ফ এগুলো বলি আমরা, কিন্তু হকির মাঠের কিন্তু যে আপনার টেক্সচারটা থাকে আর ফুটবলের দুটো এক নয়। ফুটবলের যেই আর্টিফিশিয়াল যে টার্ফ আর হকির আর্টিফিশিয়াল টার্ফ দুটো এক নয়। তো ইস্টবেঙ্গলের কর্মকর্তারা মনে হয় না ব্যাপারটা নিয়ে আদৌ জানে, অন্তত এই নিতুবাবু তো অবশ্যই জানেন না, কিন্তু যে কাজ করছে সে অবশ্যই জানে, তাকে আবার মিডিয়ার সামনে আনা হয় না, যে বা যারা কাজটা করছে কাজের কাজ। তো খুব সম্ভবত মনে হয় র্যাম্পার্টের ওই দিকটাকে যেই আর্টিফিশিয়াল টার্ফ বসানো হচ্ছে সেটা বোধহয় হকির অনুশীলনের জন্য, হকির অনুশীলন হলে কিন্তু সেটা হকির টার্ফ, মানে ফুটবলের টার্ফ নয়। হকির টার্ফ আর ফুটবলের টার্ফ এক নয়। আরেকটা ময়দানি বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। দেখছিলাম আজকের খবর কাগজে দেবজিৎ ঘোষ আছে না, মানে এঁচোড় পাকা এক প্রকার এঁচোড় পাকা ব্যক্তি, তো সে দেখছিলাম হঠাৎ করে বলছে ময়দানে খেলে আমরা এই হয়েছি সেই হয়েছি, জানি না, মানে বিশাল বড় দেবজিৎ কিন্তু হয়নি কোনো দিন, বলে বেড়ায়, মানে যারা খেলা দেখেনি তাদেরকে অনেকে গুলগপ্প মারে, ও খুব কনফিডেন্টলি গুলটুল মারে। ফুটবল সংক্রান্ত আমি আলোচনাটা করছি। তো সে সেখানে বলেছে ময়দানে কাদামাটে খেলে ময়দান, আরও এছাড়াও কিন্তু অনেকেই বলে ময়দানে ফুটবল ফিরুক, অনেকেই বলে ময়দানে ফুটবল ফিরতে হবে, ময়দান থেকে বাইরে গেলে চলবে না। তো এই ময়দান ব্যাপারটা নিয়েই আলোচনাটা শেষ করব। প্রথমত দেখুন, কাদামাঠে খেলা ভালো, মানে কেননা অনেক সময় কী হয়, আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে আপনারা দেখবেন প্রধানত সাউথ ইস্ট এশিয়াতে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়ে যায়, এবং আপনি যদি একটুও মানে অভ্যস্ত না হন ওই ধরনের বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে খেলার, আপনি তখন ল্যাজে গোবরে অবস্থা হন। তা বলে আপনি কাদা মাঠে রোজ খেললে কিন্তু আপনার উন্নতি হবে না, আপনি ওই স্পিডে বল ধরা ছাড়া, জায়গা নেওয়া, রিসিভিং টাইমে কিছুই পারবেন না। তো কলকাতাতে আপনি যা বৃষ্টি হয় মাঝে মধ্যেই, যতই সুন্দর ঘাস হোক না কিন্তু একটু জল জমবে, একটু মাঠ ভারী হবে, যেটা আপনারা দেখছিলেন ওই নৈহাটিতে এক ডক্টর লালটু হঠাৎ করে বলছিল যে কাদা মাঠ, তারপর তার সতীর্থ তাকে একটুখানি টাইট দেওয়ার অবশ্য, তখন সাথে সাথে সে বলছে না না না, সবুজ মখমলের মতন মাঠটা ভালোই ছিল, মানে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আপনার হাতে না, আপনি আটকাতে পারবেন না, তো মাঠ আপনাকে ভালো রাখতেই হবে। আর বৃষ্টির জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার নেই, এই বৃষ্টির সময় আপনি খেললে আপনি কোনো না কোনো দিন দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঠ ভারী হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে, সেটাই যথেষ্ট আন্তর্জাতিক মঞ্চে ভালো কিছু করার জন্য, কিন্তু মাঠ আপনাকে ভালো রাখতেই হবে। এবার ময়দানে খেলা ফিরুক, মানে ময়দানে কেন খেলা ফিরতে হবে, মানে ময়দানে সমস্ত অফিস কাছারি রয়েছে, লোকে 4টের পর বেরিয়ে মাঠে যাবে খেলা দেখতে। আপনি কোন যুগে বাস করছেন? সে আমি জানি, বহু আগে একটা সিনেমা করেছিল সত্যজিৎ রায়ের, সীমাবদ্ধ নাকি ভুলে যাচ্ছি নামটা, ওই সবগুলোই দেখা, ওই সীমাবদ্ধই খুব সম্ভবত। তো সেখানে একটা সিন ছিল এরকম, ফিরছে দুটো বেকার ছেলে বসে আছে, তো ময়দানে অফিস থেকে লোকে খেলা দেখতে যেত, অবশ্যই যেত, কিন্তু ময়দানে কি আর অফিসগুলো সমস্ত আছে? আপনারা বিগত বেশ কয়েক বছর ধরে দেখবেন
নতুন যত অফিস খুলছে, সে আপনার বেসরকারি বা সরকারি, ময়দানের আশপাশে ধর্মতলায় বিবিডিওকে কিন্তু খুলছে না, তারা খুলছে প্রথমত তারা সল্ট লেকে ছিল করুণাময়ী অঞ্চলটা, তারপর এখন নিউ টাউনে ভরে গেছে। তো আপনার কিন্তু ওই ওই পার্ক স্ট্রিট, ধর্মতলা, সেখানে আমিও কাজ করেছি, বেশ কয়েক বছর চাকরি করেছি, দারুণ জায়গা ছিল, প্রচুর বেড়ানোর অবকাশ ছিল। এবং তখন মানে আমাদের অফিসের এক ব্রাঞ্চ ছিল সল্ট লেকে, তো সল্ট লেকে মাঝে মধ্যে আলোচনা চলতো যেতে হতে পারে, তো ভেবে আটকে উঠতাম, মানে তখন সল্ট লেক ওই সেক্টর 5-এ কিছুই ছিল না, ওই ঝুপড়ি কিছু ছিল। তো এখন বদলে গেছে, এখন যখন দেশে যাই কোনো কারণে, হয়তো কোনো বন্ধুর সাথে দেখা করতে গেলাম ওই চত্বরে, এখন আর আগের মতো নেই, বদলে গেছে। ওই যে বললাম, টাইম, কনটেক্সট সমস্ত বদলে যায়। তো আপনাকে ওই এখন ময়দানে ফিরুক, ময়দান থেকে লোকে যাবে খেলা দেখতে, কারা যাবে? নতুন জেনারেশন তো আর ওই চত্বরে চাকরি করছে না খুব বেশি, কেন নতুন সমস্ত চাকরি তো আপনার সেক্টর 5, করুণাময়ী, আপনার নিউ টাউন, ওই এলাকাতে হচ্ছে। তো এই ময়দানে আর ফিরবে না, মানে ফেরার দরকার নেই, মানে আপনার ফেরানোর উদ্দেশ্য যদি ওই থেকে থাকে যে ওই আপনি অফিস ফিরতে পাবলিককে ধরবেন, তাহলে আর সেই যুক্তিটা আজকে এই 2025-এ দাঁড়িয়ে আর খাটছে না, একটু দেরি করে ফেলেছেন, সময় বদলে গেছে। সবাই ভালো থাকবেন।